নৈহাটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনদের সমর্থনে প্রচার করলেন মুখ্য সচেতক নির্মল ঘোষ, বিধানসভার প্রচার করলেন সাংসদ পার্থ ভৌমিক, প্রচার করলেন মদন মিত্র, প্রচার করলেন রথীন ঘোষ খাদ্যমন্ত্রী। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে। মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নরেন্দ্র মোদী তার এলাকার মানুষ বলছে, তার এলাকার ফুটবল টিম বলছে নৈহাটি স্টেডিয়ামকে আমার হোমগ্রাউন্ড করতে দেওয়া হোক। নৈহাটির মানুষের এর চেয়ে গর্বের কিছু আছে? আমি আপনাদের সামনে জিজ্ঞাসা করতে চাই। ওরা কিছু বলার পাচ্ছে না, খালি এসে বলছে আরজি কর, আরজি কর, আরজি কর। আমি দু চারটে কথা বলতে চাই। হ্যাঁ, একটা অত্যন্ত নিন্দনীয় জঘন্য ঘটনা ঘটেছে, কিন্তু এমন কেউ আছে নাকি বাংলার যে এই ঘটনার প্রতিবাদ করবে? ভারতবর্ষে মমতা ব্যানার্জি বাদ দিয়ে একটা মুখ্যমন্ত্রী দেখাতে পারবে যিনি নিজের রাজত্বকালে নিজের রাজ্যে ঘটে যাওয়া কোনো ঘটনাকে কেন্দ্র করে মিছিল করেছে? মমতা ব্যানার্জি করেছেন 17 আগস্ট মিছিল, বলেছেন আমি দোষী ব্যক্তির শাস্তি চাই। কেউ বলেছে? আমি সিপিএমকে জিজ্ঞেস করছি, আরজি কর বলছো, পানিহাটির মেয়েটার কথা বলছো, মমতা ব্যানার্জি দোষীর শাস্তির দাবিতে, ফাঁসির দাবিতে মিছিল করেছে। আর তোমাদের আমলে স্বাস্থ্যকর্মী অনিতা দেওয়ানকে যখন ধর্ষণ করে খুন করা হয়েছিল, তোমার মুখ্যমন্ত্রী বলেছিল এরকম ঘটনা ঘটেই থাকে, তুমি মমতা ব্যানার্জির সমালোচনা করবে? আমি তোমায় জিজ্ঞাসা করতে চাই, করবে? নদিয়ার একটা মুখ্যমন্ত্রীর মেয়েকে ধর্ষণ করেছিল সিপিএমের হারমাদেরা। সেই মুখ্যমন্ত্রীর মেয়েকে নিয়ে মমতা ব্যানার্জি বিচার চাইতে গেছিলেন রাইটার বিল্ডিংয়ে জ্যোতিবাবুর কাছে। মমতা ব্যানার্জির চুলের মুঠি ধরে টানতে টানতে রাইটার বিল্ডিংয়ে লালবাজারের সামনে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল। তোমরা করবে বিচার চাও? আমি তোমাদের জিজ্ঞাসা করছি, সিঙ্গুরের বুকে জমি আন্দোলন করতে গিয়ে তাপসী মালিককে ধর্ষণ করে খুন করেছিল সিপিএমের দেব মালিকা সুদীপ দত্ত। তোমরা বলছো তোমরা বিচার চাও? তোমাদের আমলে নন্দীগ্রামে জমি আন্দোলন করতে গিয়ে 70 বছরের রাধারানী আলীকে ধর্ষণ করেছিল সিপিএমের হাতমাদেরা। 70 বছরের রাধারানী আলী চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেছিল আমার 70 বছর বয়স, তোমরা আমার ছেলের মতো, আমাকে ছেড়ে দাও, আমাকে ধর্ষণ করো না। রাধারানী আলী 70 বছরের মা আমার মুক্তি পায়নি সিপিএমের জল্লাদদের হাত থেকে। তারা করবে মমতা ব্যানার্জির সমালোচনা, আর আমাদের সেটা শুনতে হবে। আমি এই প্রশ্নটা করতে চাই। আজকে সুপ্রিম কোর্ট আছে বলে আমরা জানতে পারলাম আরজি করে যে পোস্টমর্টেমটা হয়েছিল সেখানে আরজি করের আন্দোলনরত 5 জন ডাক্তার ছিল। আজকে সুপ্রিম কোর্ট ছিল বলে আমরা জানতে পারলাম যে ওই জুনিয়র ডাক্তাররাই বলেছিল আরজি করে পোস্টমর্টেমটা হোক। আজকে সুপ্রিম কোর্ট ছিল বলে আমরা জানতে পারলাম ওই বিল্ডিংটা তৈরি করার কথা আরজি করে জুনিয়র ডাক্তাররাই বলেছিল, যারা আন্দোলন করছে তারাই বলেছিল আমাদের থাকার জায়গা নেই, বিল্ডিংটা শুরু করুন। শুধু তাই নয়, যেদিন বিল্ডিং শুরু হচ্ছে সেদিন রেজুলেশন ওই জুনিয়র ডাক্তাররাই সই করেছিল। আজকে তারা তাদের ভাঙিয়ে সিপিএম। আমরা কিন্তু একটা কথাও ডাক্তারদের বিরুদ্ধে বলিনি, একটা কথাও বলিনি। আজকে 2 মাস বাদে সিবিআই যখন চার্জশিট দিচ্ছে আর বলছে যে মমতা ব্যানার্জির পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল সেই একমাত্র অপরাধী, তখন সিপিএম বিজেপি রাস্তায় নেমে ওই অপরাধীর সমর্থনে মিছিল করছে। আচ্ছা, আপনারা বলুন তো, পান থেকে চুন খসলে যে তৃণমূলকে বিজেপির সিবিআই ইডি গ্রেপ্তার করে নিয়ে যায়, আরজি কর কাণ্ডে যদি আমাদের কোনো ভুল থাকতো আমাদের সিবিআই ছেড়ে দিত? পান থেকে চুন ঘষলে তৃণমূলের এক একজনের বাড়িতে সিবিআই চলে যায়। সুবোধ অধিকারীর বাড়িতে গেছে, রথীন ঘোষের বাড়িতে গেছে, সুজিত বোসের বাড়িতে গেছে। আমাদের এমন কোনো নেতা নেই যার বাড়িতে সিবিআই ইডি যায়নি। যদি আরজি করে সত্যিই মমতা ব্যানার্জির সরকারের কোনো ভুল থাকতো তাহলে সিবিআই ছেড়ে দিত? আমি এই অঞ্চলের মানুষকে জিজ্ঞাসা করতে চাই। 2 মাস ধরে মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে, তার সাদা শাড়িতে যাতে কালির দাগ লাগিয়ে দেওয়া যায়। কেন জানেন? যাতে আপনাদের মাথা থেকে চলে যায়
যে এই মমতা ব্যানার্জির জন্যই বাংলার মেয়েরা কন্যাশ্রী পায়, নিজের পায়ে দাঁড়ানোর জন্য মাটি খুঁজে পায়। কেন বলেছে জানেন? যাতে আপনারা ভুলে যান আপনার বাড়ির ছেলে মেয়েটা স্কুলে যাওয়ার জন্য একটা সাইকেল পায়। কেন বলেছে জানেন? যাতে আপনারা ভুলে যান মমতা ব্যানার্জি খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে দিয়ে বিপিএল কার্ডের বাইরেও যাতে অনেক মানুষ বিনা পয়সায় রেশন পায় তার ব্যবস্থা করে দিয়েছে। এই নোংরামি কেন ওরা করেছে জানেন? যাতে আপনার মাথা থেকে চলে যায় যে মমতা ব্যানার্জি প্রত্যেকটা বাংলার মানুষের জন্য স্বাস্থ্যসাথী কার্ডে 5 লক্ষ টাকা অব্দি চিকিৎসার ব্যবস্থা করেছে। এই নোংরামি কেন করেছে জানেন? যাতে আপনার মাথা থেকে চলে যায় বাংলার প্রত্যেকটা মা বোন যাতে মাথা উঁচু করে নিজের সুখ স্বাচ্ছন্দ্য মেটাতে পারে, তার জন্য লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবস্থা করেছে মমতা ব্যানার্জি। উৎসাহ করো, মমতা ব্যানার্জির সাথে পারা যাবে না। কুৎসা করো, কুৎসা করো, কুৎসা করো। গোয়েবল থিও কায়দা বামপন্থী হয়ে জার্মানির থিওরি ভাড়া করেছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। সব এক হয়ে গেছে। 69 থেকে 71 যে নকশালের বিরুদ্ধে মারামারি, বাংলার বুকে হাজার হাজার ছেলে খুন, আজকে হাতে হাত ধরে ফেলেছে। এদের কোনো নীতি নেই। 16 সালে কংগ্রেসের সাথে জোট, 19-এ বিচ্ছেদ, 21-এ জোট, 24-এ জোট, উপনির্বাচনে বিচ্ছেদ, এখন আবার নকশালের হাত ধরেছে। আমি তাই আপনাদের সঙ্গে বলতে চাই, এই নির্বাচনে মুখ্যমন্ত্রীর পরিবর্তন হবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবেন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবেন। বিধায়কটা যদি তৃণমূলের হয়, নৈহাটির মানুষের অনেক বেশি কাজে আসে। আমি বিধায়ক হিসেবে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিলেন বলে অনেক কাজ করার সুযোগ পেয়েছি। আপনারা দয়া করে আমার ছোটো ভাই সনদ থেকে সেই সুযোগটা দেন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী শ্রী রথীন ঘোষ। ধন্যবাদ। আমাদের শুধু সাংসদ নয়, আমাদের জেলায় যারা ভালো ভালো কথা বলে, ভালো বক্তব্য রাখে এবং সংস্কৃতি জগতের মানুষ, পার্থ ভৌমিক আপনাদের কাছে বক্তব্য রাখলেন। মঞ্চে আমাদের নির্মল ঘোষ, আমাদের চিফ হুইপ, তিনি উপস্থিত আছেন। শম্ভু বিশ্বাস আছেন। এছাড়া আমাদের কাউন্সিলর ভজন দাস, সকলে আছে। আপনারা অনেকক্ষণ কেন্দ্রে যান, কারণ অনেকের একটা বিশ্বাস আছে, ভাই আমি তো এইখানে ভোট দিলেও কিছু আসে যায় না, কারণ এখানে তো রাজ্যের সরকারের কোনো পরিবর্তনের ব্যবস্থা নেই বা নতুন সরকার হওয়ারও ব্যবস্থা নেই। খুব স্বাভাবিকভাবে তাদের মধ্যে কিছু অনিয়া থাকে। আমি লক্ষ্য করে দেখছিলাম যে এই নৈহাটি বিধানসভা কেন্দ্রে এবারে লিবারেশনের থেকে প্রার্থী হয়েছে। এখানে একসময় গোপাল ঘোষ দাঁড়াতো, রঞ্জিত কুণ্ডু মন্ত্রী ছিলেন, তো সিপিএমের সাহস হয় যে এবারে এই নির্বাচনে নিজেদের প্রার্থী দেয়। গার্গীকেও দেখেছেও দাঁড়াতো, এবারে সাহস তুলেনি যে আমরা এই উপনির্বাচনে প্রার্থী, তারা হারবে। আর হারার পরে তখন আমরা যেহেতু বলবো, সেই জন্য লিবারেশনকে প্রার্থী করে তারা নির্বাচনে কৌশলে এখানে পার করতে চাইছে। তাই তারা ভালো করে বুঝে গেছে। পার্থ আপনাদের সামনে বলছিল যে ও এখানে 11 সালে বিধানসভা নির্বাচনে জয়লাভ করার জন্য 11 সালে বাংলায় পরিবর্তন হয়েছিল। বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পরিবর্তনের সরকারে পার্থ সেখানে সেই সময় ছিল। তারপরে 16 সালে নির্বাচিত হয়েছে, তারপরে 21 সালে নির্বাচিত হয়েছে। 21 সালে নির্বাচিত হয়ে কিছুদিন মন্ত্রিত্ব করেছে এবং সেই করবার সুবাদে নৈহাটির মানুষের জন্য একটা সবসময় দেখেছি আমি বিধানসভার অভ্যন্তরে, আমিও একজন বিধায়ক, আমারও একটা ইচ্ছে লাগে আমার কেন্দ্রটা ভালো করে যাতে আমরা উন্নয়ন করতে পারি। কিন্তু এবারে আমাদের মত আরও বেশি প্রশস্ত হয়েছে। পার্থ এখানে যখন লোকসভা নির্বাচন হয়, দিদি যখন ওকে দাঁড় করান,
পার্থ বলেছিল ব্যারাকপুরের শান্তি আমন চায়, সেই আমনের ব্যবস্থা কিন্তু ব্যারাকপুরের মানুষের কাছে সেইটা এই লোকসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সে নির্বাচিত হয়েছে এবং ব্যারাকপুরের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছিল যে পার্থ ভৌমিক লোকসভায় যায়, বিধানসভার অভিজ্ঞতা আছে, লোকসভায় যে প্রথমেই যে কাজটা করেছে যে আপনারা জানেন এই নৈহাটি জগদ্দল এই এলাকায় প্রচুর জুট মিল আছে, প্রায় 22টার উপরে জুট। সেই জুট মিলে বেশিরভাগ শ্রমিক কাজ পায় না। ও যেটা প্রথম দিয়ে করেছিল যে আমাদের যিনি বস্ত্রমন্ত্রী আছেন গিরিরাজ সিং, তাকে একটা চিঠি করেছিল যে এই পাটের ব্যাগ, জুট ব্যাগ আপনারা কেনার একটা গ্যারান্টি দিন। 12,000 ব্যাগ কিনবে বলে গিরিরাজ সিং চিঠি দিয়েছিল পার্থ ভৌমিক সাংসদকে এবং এই চিঠি দেওয়ার পরে এই জুট মিলগুলোতে আগে 4 দিন কাজ পেত, এখন 6 দিন কাজ পায়। অর্থাৎ মানুষের হাতে কাজের যে দরকার। মমতা ব্যানার্জি যেমন একদিকে উন্নয়ন করেছে যে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে অর্থাৎ জন্ম থেকে মৃত্যু মমতা ব্যানার্জিকে সব জায়গায় পাবে। আবার লক্ষ্য করে দেখুন, শ্মশানে যখন সপ্তাহ করতে যায় তখন মানুষের কাছে অর্থ না থাকলে সেখানেও 2,000 টাকা দিয়ে সমব্যথী প্রকল্পের মধ্য দিয়ে সাহায্য করা হয়। এই যে ব্যবস্থা মমতা ব্যানার্জির এই উন্নয়ন, যারা এই সমস্ত নিয়ে বলেছে একসময় যে মমতা ব্যানার্জি ডোল পলিটিক্স করে, মমতা ব্যানার্জি মানুষকে অন্যভাবে চিন্তা করে। আজকে আমরা দেখলাম মহারাষ্ট্রে নির্বাচন হচ্ছে, এখানে যখন তিনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছিল অনেক কথা বলেছে। মহারাষ্ট্র গভর্নমেন্টের যারা আছেন তারা বলছেন আমরা আসলে 3,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবো। আমরা তো গতবার লোকসভা নির্বাচনের আগে আমাদের এখানকার বিরোধী দলের নেতার মুখেও শুনেছি যে আমরা আসলে 3,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার হবে, অন্নপূর্ণা ভাণ্ডার নামে। তাহলে আপনি ভাণ্ডারটাকে অস্বীকার করতে পারছেন না। অনেকে হয়তো ভাবছেন কেন এটা দেওয়ার পেছনে কারণ হচ্ছে যে 25 বছর থেকে 60 বছর অবধি আমাদের যে মায়েরা বোনেরা আছে সেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে এবং প্রত্যেকের পরিবারে অনেকের অনেক রকম ইচ্ছা থাকে যে আমার মেয়েটাকে 4টে চুড়ি কিনে দিই, ওকে একটা জামা কিনে দিই। সে কিনতে গেলে হয় শ্বশুর মশাই, নয় বাবা, না বা ভাইয়ের উপরে নির্ভর করতে হয়, স্বামীর উপরে নির্ভর করতে হয়। এখন এই অর্থটা দিয়ে দুটো কারণ ছিল এটা দেওয়ার পিছনে। এক হচ্ছে যে আমাদের নিচের তলায় যে অর্থনীতি আছে, যে মানুষের কাছে যদি পয়সা থাকে তাহলে তারা বাজারে যেয়ে সেই জিনিসগুলো কিনবে। তো মেয়েরা সঞ্চয় এটা তিনি জানতেন বলে তিনি এই 1,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে এবং এটা আপনারা যতদিন মানে এরপরে লক্ষ্মীর ভাণ্ডার 2 আছে, 60 বছর বয়স পেরিয়ে গেলে সেই লক্ষ্মীর ভাণ্ডারটা কিন্তু চালু থাকবে। এইটা হচ্ছে মূল ব্যাপার। কিন্তু সেইখানে দাঁড়িয়ে এইখানে অনেক জায়গায় আমি শুনছি যে লক্ষ্মীর ভাণ্ডারের থেকে মেয়েদের নিরাপত্তা বেশি জরুরি। এনসিআরপি রিপোর্ট বলছে যে আমরা সব থেকে সেফেস্ট জায়গায় আছি, কিন্তু এখানে একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছে। যারা সিবিআই চেয়েছিল তাদের সিবিআই হয়েছে, তারপরেও যে দোষী ব্যক্তির বিরুদ্ধে চার্জ ফ্রেম হয়েছে সে কিন্তু কলকাতা পুলিশই ধরেছিল, তারপরে কিন্তু কোনো নতুন নাম সংযোজন হয়নি। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে তদন্ত কলকাতা পুলিশ করছিল সেই তদন্তটাকে একটা ভ্রান্তির পথে চালু করে মানুষের মধ্যে একটা করে। আমি বামপন্থী বন্ধুদের বলব যে আপনাদের যদি এতই সাহস ছিল নৈহাটিতে আপনাদের দলের প্রার্থী দিলেন না কেন? কেন লিবারেশনের প্রার্থী দিলেন? আপনারা তো সাহস করে দাঁড়াতে পারতেন যে আমরা ওইখানে নৈহাটি শহরে উদ্বেলিত হয়েছিল, অর্থাৎ আমরা এখানে দাঁড়িয়ে মানুষের কাছে এটা বলব। কিন্তু আপনারা বক্তৃতা করে বলছেন যে এর বিরুদ্ধে প্রতিবাদ করে ভোট দিন। আমরাও তো বলছি দোষী ব্যক্তি শাস্তি চাই, সে দোষী ব্যক্তি যেই হোক না কেন। আমাদের মুখ্যমন্ত্রীকে যত পরিষ্কার করে বলেছিলেন যে কোনো দোষী ব্যক্তিকে আমরা করব না। এবং ডাক্তারদের সাথে বহুবার আলোচনা করেছি। যারা চেয়েছিল সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম, সেই রেফারেন্স সিস্টেম চালু হয়েছে। যারা চেয়েছিল ওখানে আমাদের রেস্ট রুম থেকে শুরু করে, ওয়াশরুম থেকে শুরু করে, আমাদের সিসিটিভি থেকে শুরু করে, আমাদের লাইটের ব্যবস্থা থেকে শুরু করে, এবং যে কমিটি স্টেট টাস্ক ফোর্স হয়েছে সেখানেও এই জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি আছে।
সেখানে আলোচনা করব। সুপ্রিম কোর্টে বারে বারে ডেট করতে গতকালও ডেট ছিল, কী হয়েছে? একই বক্তব্য একই জায়গায় আছে। বলছে নিম্ন কোর্টে যেটা হচ্ছে তাদের কাছে অনেক ক্ষমতা আছে, তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবে। কিন্তু আমরা এর বিরুদ্ধে বলার জন্য আসিনি। আমরা বলতে হচ্ছি যে আপনারা যেমন পাঠ্যকে জিতিয়ে নৈহাটির উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন, সেই উন্নয়নের স্বপ্ন পাঠ্য যতটা পেরেছে তৈরি করেছে, তার কাজের মধ্যে দিয়ে স্টেডিয়াম থেকে শুরু করে ওয়াটার বাস থেকে শুরু করে করবার চেষ্টা করুন। এবং জানবেন যে এই যে বাংলার বুকে এই যে নতুন যে সমস্ত যারা আজকে এই সমস্ত কথাবার্তা বলছে, তাদের কাছে শুধু আপনারা জিজ্ঞেস করুন যে কেন্দ্রীয় সরকার গ্রামের মানুষের আমাদের 100 দিনের কাজের টাকাটাকে বন্ধ করে দিয়েছে কেন? জিজ্ঞেস করুন গ্রামীণ এলাকায় আবার 11,36,000 ঘর, যে ঘরের টাকা রাজ্য সরকারকে দিতে হচ্ছে, এই এনআরজি কাজের টাকা রাজ্য সরকারকে দিতে হচ্ছে, কেন কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিচ্ছে? গুজরাটে তো হচ্ছে, ইউপিতেও তো হচ্ছে, ওই কোনো জায়গায় তো এই ধরনের জিনিস হয়নি। কিন্তু এখানে বাংলা একটা প্রবাদ আছে না, ভাত না দিতে পারো তিল মারার গোসাই, এরা অনেকটা তাই, হাতে না মারতে পেরে ভাতে মারতে চাইছে। আমরা এই আমাদের বিনা পয়সায় রেশন ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে দিয়ে মানুষের কাছে আমাদের মূলত এই যে প্রায় 8-9 কোটি মানুষের কাছে আমরা বিনা পয়সায় রেশন ব্যবস্থা পৌঁছে দিচ্ছি। এখানেও অনেক দল, এখানেও আমরা যে কৃষকদের কাছ থেকে ধান কিনি, সেই ধান কেনার টাকায় আমাদের কেন্দ্রীয় সরকার আমরা প্রায় 12,000 কোটি টাকা পাবো। কেন? PMJKY একটা লোগো লাগাতে হবে, সব জায়গায় প্রধানমন্ত্রীর ছবি দিতে হবে, আমাদের রাস্তা তৈরি হবে, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, ভাগটি 60% সেন্ট্রাল গভর্নমেন্ট, 40% স্টেট গভর্নমেন্ট, নাম দিতে হবে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা। এটা আমাদের রাজ্যের প্রতিবাদ, এবং সেই প্রতিবাদটা আমরা করেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা নীতি আয়োগের বৈঠকে দিয়ে বলেছে এই জিনিস কেন হবে। এবং আপনারা জানেন প্রায় 1,74,000 কোটি টাকা আমরা কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে পাবো। তাই এই বঞ্চনার বিরুদ্ধে আপনাদের সোচ্চার হওয়ার একটা সুযোগ এসেছে আগামী 13ই নভেম্বর। সেই 13ই নভেম্বর এখানে আপনারা কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার বিরুদ্ধে যে আমাদের প্রার্থী 3 নম্বর বোতাম সনদ থেকে 3 নম্বর বোতামে ভোট দিয়ে, জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে 3 নম্বর বোতাম টিপলে জোড়া ফুলে ভোট পড়বে, আর জোড়া ফুলে ভোট পড়লে সনদে জয়লাভ করবে। সেই আবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টি। আমি অনেক জায়গায় বলি যে ভুল করে যদি ইভিএম মেশিনের পদ্ম ফুলে পড়ে চাপ, ঘরে ঢুকলে কেউটে সাপ, এটা মাথায় রাখবেন, কারণ পদ্মের নিচেই কেউটে থাকে। তাই এই ইভিএমে ভুল করেও যেন পদ্মের বোতামে যেন কোনোভাবে টিপ না পড়ে, কারণ টিপ পড়লে কিন্তু ঘরে ওই কেউটে সাপের আগমন হবে। আমরা কি চাইব যে ঘরে কেউটে সাপ আসুক? আমার যারা এখানে বামপন্থীরা আছে তারা নিজেরা না দাঁড়িয়ে অন্য লোককে বলি করবার জন্য পাঁঠা হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। এটা কোন ধরনের? সৎ সাহস থাকলে এখানে নিজেরা দাঁড়িয়ে নির্বাচনে ভোট চাইতে পারত। আমি এটা মনে করি যে পার্থভূমিক জয়লাভ করেছে, পার্থভূমিক সাংসদ হওয়ার সুবাদে তিনি 5 কোটি টাকা করে পাবেন। তার অর্থ উন্নয়ন, এলাকার উন্নয়নের জন্য 7টা বিধানসভা আছে তার, সেই 7টা বিধানসভায় সে উন্নয়ন করতে পারবে। বলতে বলতে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এসছে, ও বলবে আপনাদের সামনে। এবং আমাদের যিনি আপনারা এই উপনির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করে সনদকে পাঠালে সেও 70 লাখ টাকা করে পাবে এইখানকার নৈহাটির উন্নয়নের জন্য। তাই আমি বলি 1, 2, 3 নম্বর হচ্ছে আমাদের ভোটার। 1, 2, 3 সনদ থেকে ভোট দিই, আবার 1, 2, 3 বিরোধীদের বিদায় দিই। এই কথা বলে সকলকে 13 নভেম্বর ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে সনদ থেকে জয়যুক্ত করে পাঠান। আমার বিশ্বাস যে 13 তারিখে ভোট হবে, আর 23 তারিখে সবুজ আবিরে আপনাদের কাছে যে প্রণাম জানিয়ে সনদ বলে আসবে যে আপনারা ভোট দিয়েছেন, তাই আমি জিতেছি। সবাই ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। মুখ্য সচেতক এবং কামারহাটির মাননীয় বিধায়ক মাননীয় ইনওয়াল ঘোষ মহাশয় এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন।
পার্থভৌমিকের কথা আমি শুনলাম, আর আমি ওর কথা আমাদের বিধানসভায় আমি প্রায় 10 বছর হতে যাচ্ছে চিফ গভর্নমেন্ট যেই জিতে যায়, যে ওখানকার মেম্বার হয়, মানে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে আমি তাদেরকে গ্রহণ করি, রিসিভ করি, স্বাগত জানাই এবং সরকারি নিয়ম অনুযায়ী তারা বিধানসভায় কার্য পরিচালনায় যোগদান করে। সেই কিন্তু পার্থভূমিকের ভূমিকা অত্যন্ত থাকে। এবং তারপর আপনাদের বিধায়ক খুব রাজ্যের অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় ইরিগেশন খুব জরুরি তথ্য। এই যে বন্যা হলো, সাইক্লোন হলো, মুখ্যমন্ত্রী রাতের পর রাত জেগে রইলেন, বন্যার আর্থ দুর্গত মানুষের কাছে গেলেন, তাদের খাওয়া পৌঁছে গেলেন, তাদেরকে সমুদ্রের ঘাট থেকে নদীর ঘাট থেকে সরিয়ে তাদের জীবন রক্ষা করলেন। আবার যখন সাইক্লোন হলো এবং এই সাইক্লোন থেকে মানুষ যাতে নিজেকে সম্পত্তি রক্ষা করতে পারে তার প্রচেষ্টা ভারতবর্ষে আর কোন মুখ্যমন্ত্রী করে আমি জানি না। আমি 60 বছর আছি সবার কাছে, আমি ইংরেজিতে আসি প্রায় 55 বছর। রবীন্দ্র তোমার সেই সময় চ্যাটার্জি যে প্রিয়রত তুই জানা প্রিয়রত তুই, সেই সময় আমি আমার শুভ বিশ্বাস রবীন্দ্রনাথের কথা মনে পড়ে পড়াশোনা করা ও সমস্ত ওখানকার মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আমার মুখ্যমন্ত্রী আমি শুনেছি অনেকের ডক্টর বিধানচন্দ্র রায় এই যে জলবায়ু মিটিং করছি, এটা হচ্ছে সত্যের মতো বিশেষ ব্যবসায়ী কিংবা রান্না হচ্ছে রান্না পৌরসভা বলে যেতে গেলে ওখানে সুখ রয়েছে। এটা একদিনই ঘুরে উঠে, এটা ভিত্তিপ্রস্ত স্থাপন করেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। তারপর ধীরে ধীরে 2011 থেকে পশ্চিমবাংলায় আমি ছোট্ট থেকে কথা বলব। এই যে আমার সৌভাগ্য বলুন না দুর্ভাগ্য বলুন, যিনি মারা গেছেন আমার বিধানসভা, আমার ঠিক বাড়ি ঠিক ওপারে জনশীল করা খুব জনশীল করা স্পোর্ট দিলেন এবং মাধ্যমিকে তখন আমি ওকে আমরা প্রত্যেক বছর ডক্টর বিধানচন্দ্র রায় জন্মদিনে আমরা ফেলিসিট করি আমার স্কুলের ছাত্রছাত্রীদের। তারপর উচ্চ মাধ্যমিকে আরও ভালো তখন একটা ফেলিসিট করি। এবার যখন সে কল্যাণী বিক্রি করে দিতে যায়, আমার দরজার এই বাড়িতে খোলা থাকে। এবার ওই দিদি ভাইগুলো আমাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং সেটা রুলসের সার্টিফিকেট লাগবে, এসডিও সার্টিফিকেশন হবে। আমি ওটা ফিল আপ করলাম, শুরু করলাম, এসডিও সার্টিফিকেট ফোন করলাম, বলে পাঠিয়ে দিই আর ওকে ঢোকে না, ওকে এসে ঢোকে। তারপর আর 5 মাস থাকলে ওই ডাক্তার আমি এমনি দেখুন। আমি যেদিনকে আর্থিকভাবে জায়গায় খবর পাই 2-2.5টার সময়, আমার অনেকগুলো লাইন কাগজ ছিল, অনেকগুলো প্রোগ্রাম ছিল। আমি 3:40 4টার মধ্যে গিয়ে পৌঁছেছি। ওখানে বহু ডাক্তার আমাকে ছিলেন, জুনিয়র সিনিয়র, আমাদের কলেজের ডাক্তার আছে। তাই বললাম, ভাই আমি তো রাগ করে বললাম, তোমরা এতগুলো ডাক্তার রাত্রি 2টিতে 450 সিনিয়র ডাক্তার, রেসিডেন্সিয়াল ডাক্তার, ট্রেনিং ডাক্তার, স্টুডেন্ট ডাক্তার, নার্স, ট্রেনিং নার্স সব মিলিয়ে 450 রাত্রি 2টিতে আজকে মিটিং করে দিচ্ছিলাম। একজন বাইরে
রাত দুটোর পর আর্যিকর হাসপাতালে যে সিসি ক্যামেরা তাদের ধরা হয়েছে। আমি বললাম রাগ করে, তোমরা এত ডাক্তার সিস্টার ডিউটিতে ছিলেন, আর উনি অন কল ডিউটিতে ছিল, মেয়েটিও তো ডিউটিতে ছিল অন কল, তাহলে ডাক্তারবাবুরা একটুখানি নিজের মায়ের মতো দেখে, সন্তানের মতো দেখে, বোনের মতো দেখে, দিদির মতো দেখে তাকে রক্ষা করতে পারবে না। তখন ওরা 8 দফা দাবি ঠিক করে। ততক্ষণে ইনকোয়েস্ট হয়ে গেছে, পোস্টমর্টম হয়ে গেছে। অনেক করুণ কাহিনী, ব্রাইট লাইফ। আমি আপনাদের কাছে বলি যে আমি নিজে ওর বাড়িতে ওর বাবা মা, আমার সঙ্গে সবার সম্পর্ক বলো প্রার্থনা, যে পার্টি করুক না কেন। এই যে রঞ্জিত কুণ্ডু এখানে এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, তখন আমি বিরোধী দলে বেরিয়ে গেলে তখন ওর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু ওর কাজের পরে আমার পার্টির কাজ আমি করতাম, কিন্তু সম্পর্ক ছিল। আমার খেয়াল আছে অশোক চ্যাটার্জি একদিন মানে অনেক মিটিংয়ের পর সেখানে মিটিং করবে, মিটিংয়ের সময় 5টা-6টা বাজে আমি অশোককে বললাম, তখন ওর চেয়ারম্যান জানেন, চলো মিটিংটা বললেন আপনি আগে যান তারপরে আমি যাবো, কেন ওখানে কিছু লোক ঘুরছে, ওখানে তৃণমূলের মিটিং হলেই চেয়ার টেবিল খুলবে। আমি বললাম যে ঠিক আছে আমি যাবো, আমি গেলাম, 10 জন সহকারী আমাকে দেখে 150 করে শুরু করে। আমি সেই সময় থেকে এই দলের সভাপতি হয়ে এই জেলাতে উত্তর 24 পরগনা মমতা ব্যানার্জির অত্যন্ত কাছে থেকে আমি নিরন্ন মানুষ, বঞ্চিত মানুষ, অত্যাচারিত মানুষ, নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে আমি এটা আপনাদের বলতে পারি যে এই দাঁড়ানোর পাশে অনেক মানুষের ভূমিকা ছিল। এই ভজন দলের ভূমিকা ছিল, সম্পদের ভূমিকা ছিল, কিন্তু পার্থভূমিকে যখন থেকে ওকে আমি পেয়েছি, বিশ্বাস করুন ও ছোটবেলাটা আমার মামা বাড়ি অনুষ্ঠিত করে, বিশ্বাস করুন ওকে আমি খুব নিজের ছেলের মতো, আমার বড় ছেলে প্রিন্সিপাল শুধু গানের বলে ভালোবাসে, এবং ওর মধ্যে ধীরে ধীরে মানুষকে সেবা করা, মানুষের পাশে কেউ দাঁড়ানো, মানুষের জন্য কথা বলা, মানুষের জন্য যা কিছু হয় অত্যাচার সহ্য করবো, এটা আমার কথা। যে যা আসে আসবে, মরার থেকে তো আর বড় কিছু করতে পারবে না। কারণ মেয়েটির বাবাকে বলেছিলাম যে শুনুন, সিবিআই গেছে, ঠিক আছে, 13 তারিখে হাইকোর্ট সিবিআই দিয়েছে, আমি 13 তারিখে 14 তারিখে সকালে দিয়েছি, যেদিনকে রাত দখল তার সকালবেলা। আমি বলছি আপনি একটা কথা আমার থেকে শুনে রাখুন, আমি আপনার বড় ভাই, তবুও আপনাকে আমি দাদা দেবো। আমি বলতে পারি কেউ না থাকে পশ্চিমবাংলায়, আমি আপনার সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে আছি, ছিলাম এবং থাকব। দেখুন আমার 35 বার 35 মানে 14 তারিখ থেকে বড় জমায়েত শুরু করে, 35টা বার 50 জন ছেলে মেয়ে এসেও রাস্তা অবরোধ করেছে। আবার 14 তারিখে তিনি 19,000 লোক থেকেছে, আমার বাড়ির ছেলে মেয়েরা গেছে, কিন্তু একটি জায়গায় কেউ বলতে পারবে না। আমাকে সে নিজে ঢুকে বলেছে, বিমলদা মনে রাখবে, আন্দোলনকারীরা আমাদের শত্রু নয়, আন্দোলনকারীরা তাদের অধিকারের কথা বলছে, তাদের মর্যাদার কথা বলছে। এই অধিকার এবং মর্যাদা আমি মমতা ব্যানার্জি রাখতে চাই। আপনি সিনিয়র মোস্ট টেবিলে আপনাকে সেটা রাখতে হবে, মনে রাখবেন। এবং সত্যি কথা, বদল মিত্র যেটা আদেশও বদল এসো শোন, ভালো খবর, আমার ছোট ভাই আমাদের দলের নেতা এখানে মদন মিত্র এসেছে। আমি শুরু করেছি 4-5 তো আমি শুধু এইটুকু বলছি, 35 বার 35 ডেজ অবরোধ হয়েছে। বিশ্বাস করুন, একদিনের জন্য কারোর সঙ্গে কোনো আন্দোলনকারীর সঙ্গে আমার বিবাদ হয়নি, কিন্তু আমার বাড়ি থেকে বেরিয়ে একটু রাস্তার মোড়, ট্রাফিক মোড়, সব থেকে বড় শহর, এবং সেই শহরে ফুড ভিলেজ আছে, গোল্ড ভিলেজ আছে, জামা কাপড় ভিলেজ আছে,
ইলেকট্রনিক্সের ভিলেজ আছে, একটা আধুনিকতম শহর। ওই শহরে মানুষকে যেতেই হয়, কিন্তু বিশ্বাস করুন সত্যের জয় সময় হয় এবং সেই সত্যের পর মমতা ব্যানার্জি দেখিয়েছে। তাই আপনাদের কাছে বলব যে মমতা ব্যানার্জি যে পথ তিনি নিয়েছেন, সমালোচনা বিজেপি করে, বিজেপি কি বলছে তা তাদের নিজেরই জানা নেই। শুভেন্দু অধিকারী কী বলছে তার নিজেই বোঝে না। সিপিএমের কথা ছেড়ে দেবে, ওদের তো মিথ্যা কথা ছাড়া সত্য কথা কখনো বলেনি। আর যারা অতিবাম, যারা নির্বাচনে এসেছে, তারা কি করবে নির্বাচনের পরে আপনারা বুঝতে পারবেন। হয় বিজেপি থেকে টাকা নেবে, নিয়ে সিপিএমের ভোট বিজেপি, আর তা না হলে হেরে গিয়ে বলবে যে ওটা তো তৃণমূলের সিট ছিল, তৃণমূল পেয়েছে। আর আমরা বলি যে 6টা সিটের নির্বাচন, সেই 6টা সিটই আমরা পাবো, তৃণমূল পাবে, মমতার হাত শক্তিশালী হবে। আমি এখন আরেকটু ছোট্ট জায়গায় আছি। এই যে মমতাজি কেন আমরা করি, আপনারা জানেন 2011 পর 45টা 45, আপনি আসুন বনগাঁতে যান, 300 বেডের 500 বেড টার্গেট সুপার স্পেশালিটি হাসপাতাল কার্ড পশ্চিমবঙ্গ সরকারের। আপনি বারাসাতে যান, এখান থেকে অনেকেই যান, দেখেন বারাসাত হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছে আমার জেলায়। আপনি বসিরহাট যান, বসিরহাটে স্টেট জেনারেল হাসপাতাল ছিল, সেটাকে উন্নীত করে সুপার স্পেশালিটি হাসপাতাল করেছে এবং সেটা পরবর্তীকালে বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল হয়েছে। এবার আপনাদের কাছে বলি, যারা ওই দাবি দিচ্ছিল না, তখন আমার মনে মনে ভাবছিলাম এটা বলছেটা কি, পেছন থেকে আওয়াজ দিচ্ছে দাবি 1, দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আরেকজন পাশ থেকে বলছে কাশ্মীর মানে আজাদি। আমাদের অনেক যারা ছোটবেলা থেকে রাজনীতি করি, পড়াশোনার পর ট্রেড ইউনিয়ন, তারপর রাজনীতি করি, আমি ভাবলাম এরা তারা। এখন মেহেদি দেশে বুঝতে পারলেন এরা তারা ভারতবর্ষের গণতন্ত্রকে মানে না, ভারতবর্ষের হাইকোর্টকে মানে না, সুপ্রিম কোর্টকে মানে না, ভারতবর্ষের লোকসভাকেও মানে না। মিলিয়ে দেবেন, বক্তৃতা শুনবেন, মিলিয়ে দেবেন। এরা দেশের গণতন্ত্রের ভুল করতে পারে না, আর হতে পারে। আপনি যান আর্জি করে দেখছেন, ওরা বলছে একটা পেছাখানা তৈরি হয়নি, একটা রেস্টুরেন্ট তৈরি হয়নি, একটা সিসি ক্যামেরা লাগেনি। আর্জি করে যারা গিয়েছেন দয়া করে ঢুকে মেইন গেট দিয়ে ঢুকেই দেখবেন একটা 8তলা বিল্ডিং, বিল্ডিংটার নাম কি হার্ট কমিশন, যেখানে হার্ট ডিজিজ, হৃদয়ের চিকিৎসা হয়। তা মমতাজির হাতে করা 8তলা বিল্ডিং, হার্ট সেকশন। আপনি বিহার করে গেছেন, একটাই দেবো, অনেক বেড়েছে। ঢুকতে একটু পরে এসে দেখবেন একটা 9তলা বিল্ডিং, নাম দিয়েছে ট্রমা সেকশন। 9তলা বিল্ডিং। পশ্চিমবাংলা কোথাও যদি অ্যাক্সিডেন্ট হয়, কেউ যদি আপনাকে গ্রহণ না করে, পিজি হাসপাতালের ট্রমা সেকশনে আপনার ভর্তি হবে এবং উচ্চতর সেবা করবে। আপনি মেডিকেল কলেজে গেছেন, কটা বিল্ডিং তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী জানেন? মমতা ব্যানার্জি আমাদের 12টা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল পশ্চিমবঙ্গ সরকারের। এখন কটা জানেন? এখন 26টা মেডিকেল কলেজ পশ্চিমবঙ্গ সরকারের। একটা হচ্ছে এইমস, যেটা 1,500 একর জমি, আমাদের জমি, আমরা দিল্লিকে এইমসকে দিয়েছি 26টা। আর হচ্ছে 9টা আমাদের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। তুমি 34 বছর ক্ষমতায় ছিলে সিপিএম, বামেরা অতিবামেরা তোমরা ক্ষমতায় ছিলে। যদি 11 সালের পর 24 সালের মধ্যে 35টা মেডিকেল কলেজ হাসপাতাল হতে পারে, তবে তোমাদের 35 বছরে 12টার মধ্যে ছিল, 12টার থেকে একটা বাড়েনি। তাই মমতা ব্যানার্জির সঙ্গে যারা লড়তে গিয়েছিল, দাবি 1, দফা 1, মমতা ব্যানার্জি পদত্যাগ, কাশ্মীর মানে আজাদি। মমতা ব্যানার্জি খালি মনে মনে এসেছেন আর বলেছেন ভারতবর্ষের 4বার, ভারতবর্ষে 7বার লোকসভা সদস্য ছিলাম, 4বার আমি রেলের মন্ত্রী হয়েছি, স্কুলের রেলের মন্ত্রী, আর 3বার আমি
পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী হয়েছি, বাবার কথা ছোট ভাইয়ের মতো, ছেলের মতো, বোন তুমি এসো, তোমরা আমার সঙ্গে বসো। যদি আমার সঙ্গে কথা না বলো, এক কাপ চা খেয়ে যাও। ভারতবর্ষে একটা রাজ্য দেখেন, যে রাজ্য মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আন্দোলনকারীকে বলছে তুমি কথা না বলো, আমার কাছে এসো, বাড়িতে এসো, চা খাও। কি করেছিল কৃষক আন্দোলনে? জবাব দেবে না, বিজেপি তো কোনোদিনও দেবে না। আর মমতা ব্যানার্জি ভারতবর্ষের শ্রমিক আন্দোলনে কি করেছে? 700 কৃষক মারা গিয়েছে। এই যে বম্বেতে ধর্ষণ হয়েছে, দিল্লিতে ধর্ষণ হয়েছে, উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী যেখানে থাকেন বিশ্ব হিন্দু পরিষদের পাশে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের 5টা ছেলে কিভাবে তরুণীকে ডাক্তারকে তারা তার সম্মান কেড়েছে, তাকে খুন করেছে, বলার অপেক্ষা রাখে না। বিজেপি কখনো সত্যি কথা বলে না। সিপিএম থেকে ওরাও শিক্ষা নিয়েছে, সিপিএম বিজেপি ভাই ভাই হয়েছে। তাই বিজেপি মন্দির, হিন্দু, মসজিদ, মুসলমান, চার্চ, খ্রিস্টান, ইসাই, ওই বুদ্ধিস্ট, মন্দির, মসজিদ, এর মধ্যেই বিজেপি আবদ্ধ আছে। কখনো বলে যে ভারতবর্ষ স্বাধীনতার পর সব থেকে বেশি বেকারি কোথায়? পশ্চিমবাংলায় নয়, ভারতবর্ষে সব থেকে বেশি ভারতবর্ষের কৃষকরা আশাহত, নির্যাতিত, নিপীড়িত, খুন হয়েছে। তারা কোথায়? ভারতবর্ষে। তাই বিজেপি কখনো বেকারিত্বের কথা বলে। এই যে বাজারে আগুন বেড়েছে কেন জানেন? এই যে মল চাইলে চলছে, বড় বড় মল, এরা দেখবেন গেলেই বলবে সরষের তেলের দাম 140 টাকা, আপনি 3 বোতল কিনেন 120 টাকা দেবেন। কোন গরিব যারা ছোটোখাটো গ্রোসারি মশলার দোকান, তারা কি এটা করতে পারবে? তারা পারবে না। মানুষকে লোভ দেখে আজকে ভারতবর্ষের বড় লোকেরা টাটা, বিড়লা, গোয়েঙ্কা, মুদ্রা, আম্বানি, আদানি সারা ভারতবর্ষকে দখল করে নিচ্ছে। মমতার লড়াই লোক বিরুদ্ধে মমতা দেখাতে চায় আমার রাজ্যে বিনের পয়সায় চিকিৎসা হবে, আমার রাজ্যে 5 লাখ টাকা স্বাস্থ্যসাথীর চিকিৎসা হবে। আমি কারো কাছে আমার বামুনেদের সাধারণ মানুষকে আমি সুখ দিতে পারবো না, এ কথা একবারও ডাক্তারবাবুরা বলেছে। তাই আমি আপনাদের কাছে বলি যে ডাক্তারদের আন্দোলন প্রাথমিক থেকে আমরা সমর্থন করেছি, কারণ আমাদের মুখ্যমন্ত্রী রাস্তায় হেঁটেছে। তাই মমতা ব্যানার্জি যা বলে তা করেন, এবং 75 দিন লেগেছে ওদের, প্রথমে 5 পরে 10, এই 15 দফা দাবিকে গ্রহণ করে ইমপ্লিমেন্ট করতে 75 দিন লেগেছে। আর বলেছে নির্বাচন আপনাদের কমিটি দেওয়া, আপনাদেরকে চেয়ারে বসানো, এটা একটু 4-5 টাইম লাগবে। আমি সেই জন্য বলি শুধু একটা ডিপার্টমেন্ট বললাম। আমি যদি এডুকেশন বলি, এই যে বিজেপি এসে বলতে চোখ, আচ্ছা বলুন তো 11-র পর থেকে আজকে 24শে নভেম্বর একটা প্রমাণ দিতে পেরেছে কোথাও? একটা সিঙ্গেল প্রমাণ কোথাও দিতে পেরেছে? একটা প্রমাণ দিতে পারে। শুধু মোদি ভালো, অমিত শাহ ভালো, আর শুভেন্দু অধিকারী ভালো। যেটা সিপিএম বলে, সিপিএম তার ওই পঙ্কি, ওই খোলা জলে সিপিএম হারিয়ে গিয়েছে। একটু অপেক্ষা করুন, এখন মাইনরিটি ল হবে। 240টা নিয়ে ক্র্যাশ নিয়েছে, দুদিকে সমর্থন নিয়ে করছে। বেশি দূর নেই, ভারতবর্ষের গণতান্ত্রিক শক্তি, ভারতবর্ষের গণ আন্দোলন, এবং সেই আন্দোলনে পুরোটা হবে মমতা, মমতা, মমতা। তাই বলছি আগামী দিন ভারতবর্ষকে গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, জনজাতি, সমস্ত মানুষের জন্য ভারতবর্ষের সাংবিধানিক অধিকার, সেই অধিকার পেতে আমাদের লড়াই চলছে, এবং সেই লড়াইতে আমরা জয়ী হব। আজ হোক আর কাল হোক, এই লড়াইতে সনদকে মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী তাকে প্রার্থী করেছে। আমি শুধু আপনাদের বলব, বাস্তবে কি আন্দোলনের ধারাটা এসেছে, ভালো রাস্তা করা, সবার জন্য লাইট দেওয়া, সবার জন্য পানীয় জল দেওয়া, সবার জন্য ক্রিমিটরির ব্যবস্থা করা, স্টেডিয়াম করা, বঙ্কিম সংগ্রহালয় তৈরি করা, ওভারব্রিজকে নতুন করে করা, এই সমস্ত উন্নয়নকে, উন্নয়নের ধারাকে
আপনারা যদি চান যেটা চলতে থাকুক এবং সব মানুষই চায় আলোতে, ভালো রাস্তাতে, পানীয় জলে, লক্ষ্মীর ভাণ্ডারে, স্বাস্থ্যসাথীতে, কন্যাশ্রীতে আমরা চলতে থাকি এবং স্বাভাবিক কারণে বলবো বিজেপির ধাপ্পাবাজি তার অতি বামদের তাদের যে ভারতবর্ষের স্বাধীনতা বলেছিল রাজা নিজুকার, আজকেও সিপিআইএমরা বলছে ভারতবর্ষের গণতন্ত্র মানছি না, মানব। মমতা বলছে এই গণতন্ত্রকে রক্ষা করতে হবে, ভারতবর্ষের 140 কোটি দেশের মানুষের কাছে এই গণতান্ত্রিক অধিকার, কনস্টিটিউশনের যে রাইট, সে অধিকার পৌঁছে দিতে হবে। এই অধিকার পৌঁছে দিতে আপনাদের কাছে আজকে জয়জোরে সনদের সমর্থনে শেষ কথা, আসুন এগিয়ে আসুন, 13 তারিখ ভোট দিন, সবাই এসে ভোট দিন এবং বিজেপিকে অতিবামকে পরাজিত করে আমাদের বিধানসভায় আমাদের এখন 215টা আছে, আমাদের 294টা 4 জন মরে গিয়েছে, সেই জায়গা খালি আছে, এবার হয়ে যাচ্ছে আগে এবং কাল দিলে, এবং তাতে 215 আছে, আর এই 6টা আমাদের সঙ্গে যোগ। আমার কথা বিশ্বাস করবেন কিনে যাই না, কিন্তু 23 তারিখে দেখবেন আমার কথা বেঁধে গেছে, 6 তৃণমূল কংগ্রেস জোড়াপুর 3 নম্বর দোকান। সবাই ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমি একটু আগে বলেছিলাম আমাদের দলের নেতা আমাদের বিধায়ক অত্যন্ত সুবক্তা, তার কাছ থেকে শুনুন। আমি মদন মিত্রকে সম্ভব পারমিশন, মদন মিত্র তাই তো রাখলেন বিধানসভার চিফ হুইপ আমাদের নেতা নির্মল ঘোষ মহাশয়, উপস্থিত সভাপতি, এই এলাকার তৃণমূলের নেতৃবৃন্দ এবং উপস্থিত ভদ্রমণ্ডলী, সবার আগে আমাদের এই জর্জ রোডের মিটিংয়ে যারা রয়েছেন শুধু তাদের নয়, আমাদের এই মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে। এই মঞ্চ থেকে আমি তৃণমূল কংগ্রেসের মদন মিত্র আপনাদের সকলকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে শারদ শুভেচ্ছা, দীপাবলির শুভেচ্ছা। একদিকে দেওয়ালি, একদিকে ছট, একদিকে জগদ্ধাত্রী, একদিকে গণেশ পুজো, একদিকে কার্তিক পুজো, একদিকে কালী পুজো। এমন একটা পবিত্র দিন আজ যে কালকে ঘুমোতে ঘুমোতে আমার বাড়িটা ঠিক দক্ষিণেশ্বরের পাশে, একদম পাশে, মানে মন্দিরের ভেতরেই সংলগ্ন। আমি যেদিন কালী পুজোর দিন মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে উনি নিজের হাতে বরস করে ভোগ মেখে খাইয়ে দিলেন। সেই ভোগ খেয়ে যখন আমি বেরোলাম তখন রাত্রি 3টের সময় এসে দেখি আমার বাড়িটা ডান দিকে ঢুকছে, কিন্তু সোজা গেটটা খোলা রয়েছে, আর ভেতর থেকে স্লোগান, মন্ত্র উচ্চারণ হচ্ছে, ওম তদিষ্ণ পরমং পদং সদা পশ্যন্তে সুরয় দিবিব চক্ষুরাততম মাধব মাধব বাচি। অসুবিধা হচ্ছে না তো? এখানে পরিলগ্ন সোনা খচিত নেই, কিন্তু আছে অপূর্তি সমর্থক, যাদের এক একজনের মূল্য এক একটা সোনার রূপা হীরের মতো, যারা বুকের রক্ত ঢেলে এই তৃণমূল পার্টিটাকে বাঁচিয়ে রেখেছে। সেই কর্মীদের আমি সালাম জানাই। কি করলেন মমতা? আমাদের বিরুদ্ধে যারা, তারা ক্যান্ডিডেট দিতে পারছে, সিপিএম ভলান্টিয়ার করে অর্জুনের মতো বিমানমালা হয়ে গাছে বন্দুক বেঁধে
তারা এখন নাটক করছে। আর আমাদের গতকাল অতীতের জন্মদিনের পর রাত্রিবেলা পার্টি থেকে মেসেজ পেলাম, যদি তোমাদের চিফ মিনিস্টারের দরকার পড়ে, একটা চিফ মিনিস্টার তো খেয়েছে, আরো একটা চিফ মিনিস্টার রিজার্ভে বসে আছে, ভালো ভালো কিছু দরকার। আরে লোক প্রার্থী পাচ্ছে না, আর এখানে চিফ মিনিস্টার বসে আছে, কি করে লড়াই? আপনারা বিজেপি খুব নোংরামে ওরা বলেছিল এই নীতিটা অসম্ভব। আমি আপনাদের খোলাখুলি বলি, আমাদের দেখলেই এরা করে বলতো সবাই বলে রাখছে রাজি কর। আমি তোমায় আমাকে বলছি কেন? আমি বলছি নাকি? আরে মহামুশকিল, আমরা গিয়ে সব বলে রাখি কর, চাকরির পড়া ক্রিয়াকে চেপে দেওয়া, মমতাকে চেপে দেওয়া, চাকরির পড়া কি কর। এদিকে যদি বিজেপি আসছে বেরোয়া পড়ে, ওদিকে যদি সিপিএম আসছে দাঁড়া করে, ওদিকে যদি এসিপি আসছে মন্দিরের কথা বলে, তার মাঝখানে ডাক্তাররা বসে আছে। আমি বললাম এই কিরকম মন্দির ভাই, এত বড় মন্দিরের লেখা হয়ে যাবে লোকে। মেয়েটি মেয়েটিকে ধরতে 24 ঘন্টার মধ্যে আমাদের পুলিশ বলে দিয়েছে পঞ্চায়েতের গুলি ওই মেরেছে, বললো না চাই না। মমতা ব্যানার্জি দেশের একমাত্র মুখ্যমন্ত্রী, নিজে দাঁড়িয়ে চিফ মিনিস্টার বললেন আমার পুলিশকে নিয়ে তদন্ত করাবো না, আমি চাকরি করার এই সিবিআই এলো 75 দিন ধরে সিবিআই চাকরিতে বলল যে 75 দিন আগে কলকাতার পুলিশ যাকে ধরেছে এই আন্দোলন ছিল না, বিচারে কোনো অন্যায় হয়নি। কলকাতার পুলিশ চাকরি দিয়ে সঙ্গে সঙ্গে যার নিয়ে তার বুঝতে পরামর্শের শুনে ডাক্তাররা যদি বলল না বিজেপি সিপিএম এর কি চেকার কিনা 4 জন ছিল, তখন সিপিএম বলে কি বলতে 4 না 5 ছিল, 4 জন ছিল। আরে 4 ছিল 5 ছিল নাম্বার, তোরা কি করে জানবি? তোরা কি মানে ভুল করছিলি না সরকার খাজাচ্ছিলি? না 4 জন ছিল, একজন হাত ধরে ছিল, একজন পা ধরে ছিল, একজন মাথা ধরে ছিল, না আমাদের অত্যাচার করা যায়। কজনে অত্যাচার করা যায় এটার ব্যাপারে এই এক্সপার্টাইজটা বিজেপি সিস্টেমে করতে হয়ে গেল। এবার অমিত শাহ দেশের বুক ফুলিয়ে যাচ্ছে বিজেপি, এবারে অমিত শাহ আমি দেখবেন এইটার বাবা মা একটা চিঠি দিতে, আমরা খুব অসহায়, আমরা ভয় পাচ্ছি। যদিও তাদের বাড়িতে কথা বলেছে, তারা এসে বলছে আমরা খুব অসহায়, আমাদের সঙ্গে একটু কথা বলবেন। অমিত শাহ ডেকে পার্টির দুজন লোককে জিজ্ঞেস করলো ওরা কেন কথা বলতে চায়। ইন্টারনেট বলল ওদের হাতে একটা চিঠি আছে, যে চিঠিতে লেখা আছে যে আমার মেয়ের উপর যে টর্চার হয়েছে এর বিচার না হওয়ার প্রধান কারণ আপনার সিবিআই সম্পূর্ণ ব্যর্থ, আমরা সম্পূর্ণভাবে হোম ডিপার্টমেন্টের উপর আমাদের অনাস্থা ব্যক্ত করছি। বলো তার মানে আমি যে দপ্তরের মন্ত্রী সেই দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভ? না না, আমাদের ঘটনা করতে পারবো না, ওয়াদাঘাত করে চলে গেলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কতজন যাবো? 20 জন যাবো, 30 জন যাবো, 35 জন যাবো, সন্ধ্যে 6টায় যাবো, রাত 8টায়। আমি মমতা ব্যানার্জিকে দেখেছি, আমি নান্টুদা মমতা ব্যানার্জিকে সিঙ্গুরের নন্দীগ্রামে দেখেছি,
এই কোন মমতা যে মাথা নিচু করে বলছে ওরা বাচ্চা ছেলে ঠিক আছে ওরা বলছে আবার দুটো বোঝা নয় আমাদের লাইফ করা যায় না মানে আমাদের করবো না আমার বারবার তিনবার মমতা ব্যানার্জি গিয়ে আটজন করে বললেন সবাই যা দরকার আমি দেবো কি বললো তখন ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়লো মেয়েটার বিচার কি বিচার নেই কার প্রমোশন হয়নি কার ট্রান্সফার হয়নি কোন হাসপাতালের কোন ডিপার্টমেন্টের কি অসুবিধা আছে এইসব নানা কথা আমি থ্যাঙ্কস টু দোজ ডক্টর যারা বুঝতে পেরেছিল অনেক করেছে আর বাড়াবাড়ি করা উচিত নয় তারা বেরিয়ে এসে বললো উই আর স্যাটিসফাইড মমতা ব্যানার্জি যা বলেছেন আমরা খুশি